প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। যশোরে অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে প্রথমবারের মতো অনুশীলনে অ্যাডাম আব্বাস, মাঠের বেহাল দশা নিয়ে সমালোচনা। বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে পরিবার নিয়ে লিওনেল মেসি, এল প্রাদোতে হবে শেষকৃত্য। সরাসরি 2027 বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ, বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দিয়ে প্রথমবারের মতো অনুশীলন সেশন অংশ নিলেন অ্যাডাম আব্বাস। যশোরে শামসুল হুদা একাডেমিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে কোচ জেরার্ড জোন্সের অধীনে অনুশীলন করেছেন তিনি। শুধু অ্যাডাম আব্বাসই নয়, এই ক্যাম্পে আগে থেকেই আছেন আরও 4 জন অরিজিন ফুটবলার, যার মধ্যে বড় নাম জিদান ইউসুফ। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারও প্রথমবারের মতো জড়াতে যাচ্ছেন বাংলাদেশ দলের জার্সি। আগামী 31 আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হবে বাংলাদেশের এএফসি বাছাইয়ের মিশন, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, উজবেকিস্তান ও ভারত। And yeah, inshallah, we have so much success over the years to come. There's a lot of good players, a lot of good youth players coming up, and there's a lot of good players in the team, the men's team, the youth team as well. So yeah, if we stick together, we just keep working hard. No matter what, we all just stay together, support each other. They might have a little knockback, but we get each other up and we just keep going. And if we keep doing that over and over again, we'll make it very far with the right mentality, and the right support. এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে যশোরে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সরাসরি চলে যেতে চাই তার কাছে। সবুজ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আজকের অনুশীলনটা আসলে কেমন দেখেছেন? বিশেষ করে অ্যাডাম আব্বাস প্রথমবারের মতো তিনি অনুশীলন করেছেন, কেমন দেখেছেন পুরো অনুশীলন? মাঠ নিয়েও একটা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি, মাঠ সেভাবে আন্তর্জাতিক মানের সেরকম মাঠ নয়। বিস্তারিত জানাবেন আমাদেরকে। এখানে আসলে এর বেশ কয়েক সপ্তাহ থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল এখানে ক্যাম্প করছে এবং এর আগে কিন্তু এইভাবে মিডিয়ার সেশন রাখা হয়নি। আজকেই প্রথম মিডিয়ার সেশন রাখা হয়েছে এবং এখানে এসে আমরা যেটা দেখলাম যে মাঠের কথাটাই যখন বললেন, এটা দিয়ে শুরু করতে চাই। মাঠের অবস্থা আসলে বাংলাদেশের অধিকাংশ মাঠেরই যেরকম অবস্থা, এই বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে এবং সেই পানিতে খেলতে গেলে কাদা হয়। এখানেও সেই অবস্থাটাই আসলে রয়েছে। এখানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা খুব বেশি আধুনিক না থাকারই কথা, এখানে খুব স্বাভাবিকভাবেই সেরকমটাই আছে। তবে আমরা কোচের সাথে কথা বলেছিলাম, কোচকে আমি সেই মাঠ সম্পর্কে যখন জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে এই মাঠে যখন আসলে প্লেয়াররা খেলছে বা তারা এখানে তাদের গ্রিপিং যে পজিশনগুলো, তারা যদি এখানে তাদের ভারসাম্যটা ধরে রাখতে পারে, সেটা কিছুটা ক্ষেত্রে হলে তাদের নাকি অ্যাডভান্টেজ দিতে পারে তারা যখন বড় দলগুলোর সাথে খেলবে। তিনি আসলে মাঠ নিয়ে খুব বেশি একটা অভিযোগ করেননি, তবে তিনি যেরকমটা জানিয়েছেন যে তিনি তার প্রস্তুতিতে যথেষ্ট সন্তুষ্ট রয়েছেন। তিনি বেশ আত্মবিশ্বাসীও রয়েছেন। এবার এশিয়ান কাপ বাছাইয়ে তিনি বাংলাদেশের হয়ে কিছু একটা করতে চান এবং আজকে সবথেকে বড় আকর্ষণের যে জায়গাটা ছিল অ্যাডাম আব্বাস, তিনি আসলে গতকাল এসে সেভাবে অনুশীলন করেননি, শুধু দলের সাথে মাঠে নেমেছিলেন। তবে আজকে তিনি পরিপূর্ণভাবেই দলের সাথে এখানে অনুশীলন করেছেন। সেখানে এখানে প্রায় 29 জনের মতো ফুটবলার রয়েছে এই ক্যাম্পে অংশ নিয়েছেন। তারা 2 দলে ভাগ হয়ে একটা ম্যাচ খেলেছে, সেখানেও অ্যাডাম আব্বাস খেলেছেন। অ্যাডাম আব্বাস এবং ইউসুফ জিদান, তারা দুজন 2 পক্ষ হয়ে খেলেছেন। সব কিছু মিলিয়ে আসলে ট্রেনিং সেশন তাদেরকে দেখে বেশ প্রস্তুতিটা বেশ ভালোই মনে হয়েছে এবং আমরা ট্রেনিং সেশন শেষে অ্যাডাম আব্বাস তিনি প্রথমবারের মতো আসলে মিডিয়ার সামনে কথা বলেছেন। তার সাথে আমরা কথা বলেছি। তিনি আসলে এই বাংলাদেশের যে ফ্যান বেস, এইটার তাদের সাথে তাদেরকে তিনি খুব ভালোভাবেই জানেন এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি অনেক বেশি এক্সাইটেড। তার মায়ের জন্ম তার মা বাংলাদেশি, তার নানানির বাংলাদেশি, যার কারণে তিনি কিন্তু এবার প্রথমবারের মতো আসলে বাংলাদেশে এসেছেন এবং তিনি যেটা বলছেন যে তার এই যে আশা, যার কারণে তার মা বা তার পরিবার সবাই আসলে গর্ববোধ করছেন এবং তিনি আসলে
এই বাংলাদেশের হয়ে খেলার জন্য সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছেন হামজা চৌধুরীকে দেখে। হামজা চৌধুরী যখন বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন, তার কথা আসলে যেরকমটা, যে হামজা চৌধুরীর মতো ফুটবলারের কারণে তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চাচ্ছেন। মামুন, আর সবুজ, আমরা আসলে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো, অ্যাডাম আব্বাস ছাড়াও এখানে আরও বেশ কিছু অরিজিন ফুটবলার আছে। আপনি ইউসুফের কথা বলতে পারেন, ঈশান মালিকের কথা বলতে পারেন, তাদের কি আসলে কেমন দেখলেন? আরেকজন ফুটবলার আছেন মাহে খান, তিনি সম্ভবত কিছুটা ইনজুরিতে আছেন, তার ইনজুরির আপডেটটাও কি? মামুন, আমি আপনার প্রশ্নটা যদিও শুনতে পারিনি। এখানে আসলে সব মিলিয়ে যে প্রস্তুতিটা, সেটাই আসলে আমি আপনার সামনে তুলে ধরেছি। বাংলাদেশের যে মিশন, যেটা উজবেকিস্তানে শুরু হবে 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেখানে স্বাগতিক উজবেকিস্তানের সাথেও বাংলাদেশ খেলবে। এছাড়াও সিরিয়া এবং ভারতের সাথেও ম্যাচ আছে বাংলাদেশের। সবুজ, আরও একবার আপনার কাছে একটু, আমি প্রশ্নটা হয়তো আপনি শুনতে পাননি, তার ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে আসলে মাহে খান নামে একজন অরিজিন ফুটবলার আছেন, তিনিও ফরওয়ার্ড লাইনে খেলে থাকেন, তার আসলে ইনজুরির আপডেটটা কি? তিনি ইনজুরিতে আছেন যতটুকু আমরা জানতে পেরেছি। তিনি এই অনুশীলন সেশনে অংশগ্রহণ করেননি। তিনি সাইডেই দাঁড়িয়েছিলেন, তার হাতে আমরা ব্যান্ডেজ অবস্থায় দেখেছি। তবে খুব একটা গুরুতর ইস্যু না, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি হয়তো এই টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে তিনি স্বাভাবিক হবেন এবং তিনি হয়তো খেলতেও পারবেন। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যশোর থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। এই অনূর্ধ্ব 20 দলের যে ক্যাম্প, সেইখানে তাদের লক্ষ্যটা কি, সেগুলো নিয়ে আরও ডিটেলস জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন যশোর থেকে। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি, তিনি তার জন্মস্থান রোজারিওতে পৌঁছেছেন তার বাবার যে শেষকৃত্য সেটিতে যোগ দেওয়ার জন্য। বিস্তারিত এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। রাতের আকাশে লিওনেল মেসির ব্যক্তিগত বিমান, গন্তব্য আর্জেন্টিনার রোসারিও। কতবার কত সাফল্য, কত অর্জন নিয়ে হাসি মুখে ফিরেছেন জন্ম শহরে, কিন্তু এবারের ফেরাটা এক আকাশ সমান কিংবা তারও বেশি কষ্ট বুকে নিয়ে। মেসি যে তার জন্ম শহরে ফিরেছেন বাবাকে শেষ বিদায় জানাতে। মেসির সঙ্গে রোসারিওতে ফিরেছেন স্ত্রী আন্তোনেল্লা আর পরিবারের সদস্যরা। বিমানবন্দরের রানওয়েতে নেমেই মেসির চোখে মুখে স্পষ্ট শোকের ছাপ। লাগেজ হাতে নীরবে এগিয়ে যান গাড়ির দিকে। ৬৮ বছর বয়সে শুক্রবার রাতের না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হোর্হে মেসি। দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ। জীবনের শেষ কয়েক মাস রোজারিওর এক মেডিকেল সেন্টার আর নিজ বাড়ির মধ্যে কাটিয়েছেন পরিবারের সদস্যদের সান্নিধ্যে। তবে এবার চিরবিদায় জানালেন। হোর্হে শুধু মেসির বাবাই ছিলেন না, ছিলেন তার ফুটবল জীবনের অন্যতম প্রধান অবলম্বন। ছোটবেলা থেকে লিওর স্বপ্নের পথচলায় তিনি পাশে ছিলেন। বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের শুরুর সময়েও বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ সময় ছেলের প্রতিনিধি হিসেবে দায়িত্বও পালন করেছেন। একজন কিংবদন্তি ফুটবলারের সাফল্যের পেছনে যেই মানুষটা বছরের পর বছর নীরবে পাশে থেকেছেন, সেই বাবাকেই এবার শেষ বিদায় জানাতে হলো মেসিকে। রোজারিওর এল প্রাদো কবরস্থানেও রয়েছে শোকের আবহ। সেখানেই হোর্হে মেসির মরদেহের শেষকৃত্য হবে বলে জানা গেছে। তানজিম ঐশী, স্টার প্লে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রাজশাহী স্টার্স এফসি। দলের অভিজ্ঞ মিডফিল্ডার মনিকা চাকমা বলছেন, এখান থেকে হবে এশিয়ান গেমসের প্রস্তুতি। এশিয়ার ক্লাব ফুটবলের বড় এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কতটা প্রস্তুত টিম রাজশাহী? তানজিম ঐশীর আরও একটি রিপোর্ট। সাত সকালে ওয়ার্ম আপ, এরপর বল দখলের লড়াই, কৌশলগত বৈচিত্র্য আর শেষ মুহূর্তের ফিনিশিং। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম জুড়ে এখন কঠোর অনুশীলনের ব্যস্ততা। লক্ষ্য একটাই, এশিয়ার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে লাল সবুজের প্রতিনিধিত্ব করা। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে রবিবার দ্বিতীয়বারের মতো দেশের মাটিতে ঘাম ঝরিয়েছে নারী লীগের চ্যাম্পিয়ন দল রাজশাহী স্টার্স এফসি। শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে সঠিক টিম কম্বিনেশন তৈরিতেই জোর দিচ্ছেন দলের সহকারী কোচ মাহমুদা খাতুন।
আমাদের দেশের মধ্যে আমরা প্রতিনিধিত্ব করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেহেতু সেই হিসেবে আমরা টিমটা আরেকটু গোছালো করেছি। টিমটা ইন্টারন্যাশনাল লেভেলের মানে পার্টিসিপেট করার জন্য আমাদের টিমটা অনেকটা ব্যালেন্স এখন আর কি। তো আশা করছি যে এই টিমটা দিয়ে আমরা ফাইটিং একটা মুভমেন্টে যেতে পারবো। এই টুর্নামেন্টকে কেবল আন্তর্জাতিক মঞ্চে ক্লাবের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন না ফুটবলাররা, বরং এশিয়ান গেমসের মতো বড় আসরের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছেন দলের অভিজ্ঞরা। গেল আসরে নারী ফুটবল লিগে ফরাসগঞ্জের হয়ে খেললেও এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে মনিকা চাকমার নাম লিখেছেন পদ্মাপাড়ের দলটায়। দল ঘিরে তার প্রত্যাশা কি? যেহেতু অপোনেন্ট টিম আমাদের 3টা টিমই স্ট্রং, তো আমরা যেহেতু ওখানে গেলে যদি আমরা ভালো করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, ওই প্রভাবটা আমাদের এশিয়ান গেমসেও যেন আমরা ভালো করতে পারবো এই প্রত্যাশা করে। সব প্রস্তুতি শেষে শীঘ্রই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে টিম রাজশাহী। এশিয়ার সেরা ক্লাবগুলোর মুখোমুখি হওয়ার আগে দেশবাসীর দোয়া আর সমর্থনই এখন দলটার মূল অনুপ্রেরণা। তানজিম মসিন, স্টার প্লে। গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নিয়েছেন অ্যাডাম। সেখান থেকে বাংলাদেশে আসার যাত্রা কেমন ছিল, লাল সবুজের জন্য অ্যাডাম কত বড় অ্যাসেট, রহমান পেয়ারের এক্সপ্লেনারে বিস্তারিত। মাঠের বাঁ দিক দিয়ে ঝড় তুলে ছুটে আসছে এক তরুণ তুর্কি। 5 ফুট 11 ইঞ্চির ছিপছিপে গড়ন, পায়ে বল নাচানোর অবিশ্বাস্য ক্ষমতা। প্রতিপক্ষের 2 জন সেন্টার ব্যাক তাকে ঘেরাও করার আগে কাট ইন করে ঢুকে গেলেন ডি বক্সে। 2 ধাপ পিছিয়ে শরীর দোলালেন, ক্ষিপ্র ড্রিবলিংয়ে বডি ফেক দিয়ে ডিফেন্ডারদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর ডান পায়ের জোরালো শট, রকেটের গতিতে বল গোল পোস্টে। গোলকিপারের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব 18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাস দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে
মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলো রং তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব 20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন? রহমান পেয়ার, স্টার প্লে। এবার ক্রিকেটের খবর। 2027 আফ্রিকা বিশ্বকাপে সরাসরি খেলার আরও দ্বার প্রান্তে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের হারে বাছাই পর্ব খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের, যেখানে 10ম দল হিসেবে টুর্নামেন্টে সরাসরি খেলার শ্বাস দূরত্বে টাইগাররা। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ের 9 নম্বরে রয়েছে বাংলাদেশ দল। 30 সেপ্টেম্বরের মধ্যে যা ধরে রাখতে পারলে সিমন্স শীর্ষদের নিশ্চিত হবে ডিরেক্ট স্পট। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেই নাকি সবচাইতে স্বস্তির। এই ফরম্যাটেই নাকি বেশি স্বাচ্ছন্দ্য টাইগার ক্রিকেটারদের। এমন উচ্ছ্বাস অবশ্য ফিকে হয়ে গিয়েছিল 2023 বিশ্বকাপ শেষে। তারপর খেলা 35 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে 13টায়। পরিসংখ্যানে যার সবশেষ 15 ম্যাচে 9 জয়। আশা নিরাশার দোলাচলে টাইগারদের 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। 2027 ওয়ানডে বিশ্বকাপ হবে আফ্রিকার 3 দেশ জিম্বাবুয়ে, নামিবিয়া আর সাউথ আফ্রিকায়। 14 দলের এই টুর্নামেন্টে সরাসরি সুযোগ মিলবে র্যাঙ্কিংয়ের সেরা 8 দলের। সেই সঙ্গে আইসিসির পূর্ণ সদস্যের 2 স্বাগতিক সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে তো আছেই। যেহেতু র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ প্রোটিয়ারা আছে, জিম্বাবুয়ে নেই, সেই হিসেবে যোগ হবে আরও একটি স্লট। অর্থাৎ জিম্বাবুয়ে আর র্যাঙ্কিংয়ের শীর্ষ 9 দলের মিলবে 2027 বিশ্বকাপের টিকিট। প্রশ্ন, তবে সেখানে বাংলাদেশের সুযোগ কতখানি? এই মুহূর্তে 83 রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা আছে ওয়ানডে টেবিলের 9 নম্বরে। 10-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 77। 31 সেপ্টেম্বরের মধ্যে এই র্যাঙ্কিং ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে লিটন বাহিনীর। তবে এই সময় ভারতের সঙ্গে তাদের মাটিতে 2টো ওয়ানডে আছে ক্যারিবিয়ানদের, যা জিতলেও তাদের নিশ্চিত হবে না র্যাঙ্কিংয়ের সেরা 9। তাহলে বাংলাদেশের ভয়টা কোথায়? পরিবর্তিত সূচি অনুসারে সেপ্টেম্বরে 3 ম্যাচের রঙিন পোশাকের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ভারতের। তবে নানা জটিলতায় আটকে আছে সেই সিরিজ। তবে ভারত যদি বাংলাদেশে শেষ পর্যন্ত খেলতে না আসে তবে হবে মন্দের ভালো। সেক্ষেত্রে বাংলাদেশে নিশ্চিত হবে সরাসরি অংশগ্রহণ, কিংবা সেই 3 ম্যাচের সিরিজে একটি ম্যাচ জিতলেও টাইগাররা সরাসরি খেলবে 2027 বিশ্বকাপ। মাহবুব রিমন, স্টার প্লে। জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশকেও দেখাতে হবে দারুণ পারফরমেন্স। সামনে 8টি টেস্ট, যার 4টি দেশের মাটিতে এবং 4টি বিদেশে। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচেই ভালো খেলার বিকল্প নেই টাইগারদের। 3 দিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। 13 আগস্ট ডারউইনে প্রথম ম্যাচ। সিরিজটি 2025 থেকে 27 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এর গুরুত্বও আলাদা। রেসে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো পারফরমেন্সের কোনো বিকল্প নেই টাইগারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ হতে 27টি সিরিজের মধ্যে বাকি আরও 15টি। তবে এরই মধ্যে জমে উঠেছে সেরা 2-এ থাকার লড়াই। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। 8 ম্যাচে 7 জয় নিয়ে তাদের পয়েন্ট 87.50%। 75% নিয়ে সাউথ আফ্রিকা 2-এ, আর 72.22% নিয়ে তৃতীয় নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য লড়াইটা বেশ কঠিন। 4 ম্যাচে 2 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট 58.33%, যেখানে 60%কে বলা হচ্ছে লড়াইয়ে টিকে থাকার মতো অবস্থান। টাইগারদের সামনে রয়েছে আরও 8টি টেস্ট। এর 4টি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে, আর বাকি 4টি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে।
ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শুধু ঘরের মাঠে ভালো করলেই হবে না, অ্যাওয়ে সিরিজেও চমক দেখাতে হবে বাংলাদেশকে। 4টি হোম টেস্ট জয়ের পাশাপাশি অন্তত একটি অ্যাওয়ে ম্যাচ জিতলে 60% ওপর ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের। আবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3টি ড্রও বাংলাদেশকে 60% পৌঁছে দিতে পারে। তবে বাস্তবতা হলো ফাইনালে যেতে প্রয়োজন হতে পারে 60%-এর চেয়ে বেশি। অন্যদিকে 48.15% নিয়ে ভারত আছে চাপে। তাদের সামনে বাকি 9 টেস্ট, 6 জয় ও 2 ড্র পেলেই 60%-এর ঘরে পৌঁছাতে পারে তারা। শ্রীলঙ্কা আছে 41.67%, পাকিস্তান 22.22, ইংল্যান্ড 24.36 এবং ওয়েস্ট ইন্ডিজ 20.83% থাকায় তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও বাংলাদেশও পুরোপুরি লড়াইয়ের বাইরে নয়। সামনে 8 টেস্ট, প্রতিটি ম্যাচই হতে পারে ফাইনালের পথে বাংলাদেশের জন্য ভাগ্য নির্ধারণের ম্যাচ। 2027 সালের জুনে লর্ডসের দ্য ওভালে বসবে ফাইনালের আসর। কেএম সনি, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছি আপাতত। স্টে টিউন।